আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কুমিল্লার ঘটনায় জড়িতরা চিহ্নিত, শিগগিরই মুখোশ উন্মোচন বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। সিন্ডিকেটের দায় নেবে না ব্যবসায়ী সমাজ, বলছে এফবিসিসিআই। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। জলবায়ু সম্মেলনে প্রতিশ্রুত অর্থের দাবি জোরালো করবে বাংলাদেশ, শুধু কার্বন নিঃসরণ কমালেই চলবে না, বলছে সিপিডি। প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে শেখ রাসেল দিবস, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের জন্মদিনে নানা আয়োজন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বিশ্ব সেরাদের তালিকায় বাংলাদেশের 1800 গবেষক, নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস। সাম্প্রদায়িক অপশক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্যই শারদীয় দুর্গোৎসবে কুমিল্লায় এমন ঘটনা ঘটিয়েছে। সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে, শিগগিরই তাদের মুখোশ উন্মোচন করা হবে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বারবার এ ধরনের ঘটনা ঘটিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরির অপচেষ্টা করছে। রিয়াজ সুমনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপূজার আনন্দমুখর পরিবেশ নষ্ট করতেই সাম্প্রদায়িক অপশক্তির অপচেষ্টা। শুধু কুমিল্লা নয়, এর আগে রামু নাসিরনগর সহ বিভিন্ন স্থানে একই কায়দায় সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যে করেছেন একটা স্থিতিশীল পরিস্থিতিকে বিনষ্ট করার জন্য করেছেন। তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা অবশ্যই করব। কুমিল্লার ঘটনার জেরে কয়েকজন প্রাণ হারিয়েছেন, যা সত্যিই দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী জানান, জড়িতদের অনেককেই এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। কুমিল্লার ব্যাপারে আমরা 2-3 জন গ্রেপ্তার করেছি সন্দেহভাজন। আমরা আসল যারা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত করে ফেলব। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি জামাত সহ উগ্রগোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলার জন্য এ ধরনের কার্যক্রমে লিপ্ত হচ্ছে। এর আগে বেশ কয়েকটি ঘটনাই তার প্রমাণ। এই বিএনপি জামাত এবং তাদের দোসররা সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী মিলেই এই ঘটনা ঘটিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাগল না দেশের মানুষ পাগল? ওনার বক্তব্যে মনে হয় রাস্তায় যে পাগল ঘুরে বেড়ায় সে মনে করে সবাই পাগল ও ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্ধকারের শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। এই সাম্প্রদায়িক যে শক্তি, এরা বিষধর সাপ। এই বিষধর সাপ সুযোগ পেলেই ছবল মারবে, এবং সেটাই ঘটেছে। সব সাম্প্রদায়িক শক্তির একটি ঠিকুজি, সেটা হচ্ছে বিএনপি। তিনি আরো বলেন, মুখে বললেও এখনো জামাতের সঙ্গ ছাড়েনি বিএনপি। ভেতরে ভেতরে যে মধুর প্রীতি, এ বন্ধন কোনোদিনও ছিন্ন হবে না। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অব্যাহত। 23 অক্টোবর সারা দেশে আধাবেলা গণ অনশন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দুপুরে নোয়াখালীর চৌমুহনী বাজারে হামলাস্থল পরিদর্শন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এই সময় 23 অক্টোবর সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি ঘোষণা করেন। কুমিল্লায় ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপ পরিদর্শন করেন সাংসদ হাজী আকম বাহাউদ্দিন বাহার। হামলাকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানান তিনি। গাজীপুরের কাশিমপুরে ক্ষতিগ্রস্ত 3টি মন্দিরে 50,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া সুনামগঞ্জ, কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলায় হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত জার্মানি ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। গণভবনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবনে প্রথমে বাংলাদেশের জার্মানির
নতুন রাষ্ট্রদূত অ্যাচিম ট্রেস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের চলমান বাণিজ্যিক ও আর্থসামাজিক সম্পর্ক অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যানি গেরাদ ভেন লিউয়েন কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আলাপচারিতায় দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হন তারা। পরে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডক্টর বংশীধর মিশ্রা বিদায়ী সাক্ষাৎ করেন। সিন্ডিকেটের দায় পুরো ব্যবসায়ী সমাজ নেবে না বলে জানিয়েছে এফবিসিসিআই। আর আন্তর্জাতিক দামের সাথে তাল না মিলালে নিত্যপণ্যের দাম বাড়তেই থাকবে বলছে দোকান মালিক সমিতি। অন্যদিকে সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন 10 টাকার বিদ্যুৎ বিলে তাদের দিতে হচ্ছে 17 টাকারও বেশি। এই কারণেও পণ্যের দাম বাড়তি। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। রান্নার অন্যতম অনুষঙ্গ পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়া যেন নিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে 110-120 টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়। আটা, ময়দা, ডাল, সবজি সহ অনেক নিত্যপণ্যের দামও ক্রমশ বাড়ছে। এমন বাস্তবতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর এই মত বিনিময়। আমরা চাই আমরা সৎভাবে ব্যবসা করি। সরবরাহে সমন্বয়হীনতা, চাঁদাবাজি, দালালের উৎপাত সহ নানা কারণে পণ্যের দাম বাড়ছে বললেন ব্যবসায়ীরা। এমনকি স্বাভাবিকের চেয়ে বাড়তি দামে বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। বিদ্যুৎটা দেশা ইজারা দিয়েছে, দেশের কাছে নাই। কার কাছে দিয়েছি? প্রত্যেক মার্কেট কমিটিকে, দোকানদার সব আলাদা মিটারে, ওটা দেশের কাছে নাই স্যার। ওনার তো বিল আগে ছিল সিটি কর্পোরেশন, এখন সিটি কর্পোরেশন। তাহলে এটা নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। এই তো স্যার বলেন, আমি তো কথাটা বলি। সেটা বলেন। হ্যাঁ, এই যে সিন্ডিকেট, এই যে মার্কেট এলাকা সিন্ডিকেট, না এটা বন্ধ হবে। সিটি কর্পোরেশন ডাকে না। মধ্যস্বত্বভোগীদের কারণে একই পণ্যের দামে বিভিন্ন বাজারে অস্বাভাবিক পার্থক্য হচ্ছে বললেন এফবিসিসিআই সভাপতি। 10.5 টাকার বিদ্যুতের পেমেন্ট ওনাকে দিতে হচ্ছে 17 টাকা। শুধু এটা না, হয়তো আরো এই ধরনের অনেকগুলি আছে। আসেন আমরা ফাইন্ড আউট করি। এই যে পথে পথে যে আপনার এইভাবে টাকা পয়সা নিয়ে যাইতেছে, নিয়ে বাকযোগ করে খাইতেছে, আর সাধারণ মানুষের পকেট খালি করতেছে, এটা তো হইতে পারে না। আর এই ফরিয়াদের চিহ্নিত করার দাবি দোকান মালিক সমিতির। আমাকে বাজার কারেকশন করতে হবে। যখনই বাজার আমার পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাড়বে, আমার বাজারও কারেকশন হবে। এইটাই বাস্তবতা। আগে দাম বাড়লেও গেল 6 মাস ধরে চালের বাজার স্থিতিশীল রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। বাস্তবতা হচ্ছে একটি জায়গায়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দুপুরে ঢাকা চেম্বার আয়োজিত আলোচনায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে। পেঁয়াজের ব্যাপারটা বলি, যেহেতু বারবার কথাটা আসছে, আমাদের প্রায় 20% দেশের পেঁয়াজের শর্টফল আছে। এই শর্টফলটা 90% আমরা ভারত থেকে আমদানি করে কভার করি। সেই ভারত যখন দাম বেড়ে যায়, ভারত যখন বন্ধ করে দেয়, তখনই আমাদের প্রভাবটা পড়ে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও অভিযোজনে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত $100 বিলিয়ন পেতে এবারের COP26 সম্মেলনের দাবি জোরালো করবে বাংলাদেশ। এজন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সহায়তা চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাথে সম্মেলনের পূর্ব প্রস্তুতি সংলাপে এসব বিষয় উঠে আসে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ দুরনবী। কার্বন নিঃসরণে জলবায়ু পরিবর্তন দায়ী না হলেও মাশুল গুনতে হয় বাংলাদেশকেই। উপকূলীয় 19টি জেলার 12টি বন্যা, জলোচ্ছ্বাস সহ নানান প্রাকৃতিক ঝুঁকির মধ্যে। প্যারিস চুক্তির পর কার্বন নিঃসরণ কমিয়ে আনা আর ক্ষতিপূরণের অর্থপ্রাপ্তি নিয়ে জল কম ঘোলা হয়নি। আবারও দুয়ারে সেই সম্মেলন। 1 নভেম্বর থেকে 3রা নভেম্বর পর্যন্ত গ্লাসগোতে এবারের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাপমাত্রা 1.50 স্থির রাখার প্রতিশ্রুতি রয়েছে এ সম্মেলনে। দেন দরবারে ক্ষতিপূরণ পাওয়া সহজ হবে না, কিন্তু আশাবাদী বাংলাদেশ। 2020 সালের পর থেকে প্রতি বছর $100 বিলিয়ন করে আমাদের এই ক্লাইমেট ভালনারেবল ফান্ডে টাকা দিবে। তোমরা দাও নাই, এইবারে তোমরা জানি এটা নিয়ে আসো, এবং এর 50% শুড গো ফর অ্যাডাপ্টেশন, 50% শুড গো ফর মিটিগেশন। উন্নত দেশের প্রতিনিধিরা 2050 সালে 55% কার্বন নিঃসরণের প্রস্তাব দিয়েছে ঠিকই, কিন্তু এতে সায় দেয়নি বাংলাদেশ। এরই মধ্যে 7টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ করে সদিচ্ছা দেখিয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে যেতে প্রয়োজন হবে প্রযুক্তিগত সহায়তা। 45% এনার্জি আমরা রিনিউয়েবল এনার্জি থেকে আমরা আমাদের টার্গেট এটা 45% আমরা
তো সময় লাগবে এটা। হ্যাঁ, ইতিমধ্যে আমরা ধরেন 3 or 4% আছি, এটা থেকে আমরা 45% বর্তমান যে ইয়ে আছে 45%ই আমরা রিনিউয়েবল এনার্জি যাবো, এই টার্গেটে আমরা কাজ করে যাই। জানিয়েছি যে আমাদের কিছু প্রজেক্ট আছে, সেইগুলোতে তোমরা সাহায্য করতে পারো। আমাদের এমব্যাকমেন্ট বাড়াতে চাই, বৃদ্ধি করতে চাই, এবং এইগুলো বোথ অ্যাডাপ্টেশন আর মিটিগেশনের কাজে লাগবে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক ক্ষতির মুখোমুখি। এই ইস্যুটিও এই সম্মেলনে জোরালোভাবে তুলে ধরা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আমাদের এনভায়রনমেন্ট ধ্বংস হচ্ছে, আমরা সব জায়গাতে তুলি, এবার আমরা তুলি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সিপিডি ও আইসিসিএডি আয়োজিত অনলাইন সংলাপে বক্তারা বলেন, ধনী দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোই যথেষ্ট নয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ন্যায্যতার ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে। আসছে COP26 সম্মেলনে বাংলাদেশকে এ দাবি জোরদার করার আহ্বান বিশেষজ্ঞদের। মেহেদী হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আসছে 31 অক্টোবর জাতিসংঘের উদ্যোগে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে জলবায়ু পরিবর্তন রোধে সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন, যা কনফারেন্স অব দ্য পার্টনার্স বা COP26 নামে পরিচিত। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে আগামী দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। এর সম্মেলনে বাংলাদেশের দাবি বা প্রস্তাব কি হওয়া উচিত তা জানতেই সিপিডির এই আয়োজন। সিপিডি বলছে, বর্তমানে জলবায়ু পরিবর্তন রোধে ধনী দেশগুলো কার্বন নিঃসরণকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। তবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর উচিত হবে ঝুঁকি মোকাবেলায় ন্যায্য ক্ষতিপূরণের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা। Adaptation, particularly for poor people in poor countries to adapt to floods or cyclones, does not have an income stream to return. This is just risk mitigation. And so they have to be as grants. They cannot be loans. Nobody's going to give a loan or even take a loan to adapt. এদিকে সবুজ জ্বালানির ব্যবহার ও পরিবেশসম্মত উপায়ে পণ্যের উৎপাদন আগামীতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোর সম্ভাবনা থাকলেও এটি সুযোগ হয়েও আসতে পারে বাংলাদেশের সামনে। If we don't take care of our leather industry, if we don't take care of the way our RMG is produced, then it will have serious repercussion in the context of market access in the European Union. আর পরিবেশ বান্ধব কারখানা করা সম্ভব হলেও সম্পূর্ণ সবুজ জ্বালানি নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ বলছেন উদ্যোক্তারা। It becomes difficult because we are dependent mostly on the national grid, where only 3.5% of the energy mixes are renewable. জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে উন্নত দেশগুলো প্রতিশ্রুতি রক্ষা করছে না বলছেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের বাংলাদেশ প্রতিনিধি। Only lip service is not enough. Some country they commit, but they withdraw. We used to tell that Paris Agreement is a legally binding agreement. But yes, it is binding for the developing country, not for the developed country. এদিকে জলবায়ু পরিবর্তন এখন শ্রেণীভিত্তিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলে মত সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবানের। Anyone sitting here who was ever seriously affected by any cyclone which took place in Bangladesh or any major flood which actually took place, I hope. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে জাতীয়ভাবে প্রথমবারের মতো পালিত হচ্ছে শেখ রাসেল দিবস। বিদেশে বাংলাদেশি দূতাবাস ও মিশনেও দিবসটি পালন করা হবে। জাতীয় এই আয়োজনের উৎসব কমিটির সভাপতি তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আরও জানান, কাল সকাল 9:30টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মফিউর রহমানের রিপোর্ট। প্রথম শেখ রাসেল দিবস, প্রতিপাদ্য শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস। এদিনের নানা কর্মসূচি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আইসিটি বিভাগ। আমি মাননীয় মন্ত্রী কালকে উপস্থিত থাকলে উনি সভাপতি করবে। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আইসিটি ডিভিশনের ঐকান্তিক প্রচেষ্টায় জন্মদিনকে শেখ রাসেল দিবসের মর্যাদা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 18 অক্টোবরকে শেখ রাসেল দিবস হিসেবে উদযাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে শেখ রাসেলকে নিয়ে নির্মিত অ্যানিমেশন ডকুমেন্টারি পরিবেশন করা হয়। উন্মোচন করা হয় দিবসের লোগো। দিনের কার্যসূচি শুরু হবে সকাল 6টায় রাজধানীর বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে। সকাল 7টায় স্ব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠানে তাদের প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। পরে সকাল 9:30টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে দিবসের মূল অনুষ্ঠানে
প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দিনব্যাপী আরও নানা কর্মসূচি থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অফ ফেমে শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত নানা প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হবে এদিনে। প্রধান যে বাস্তবায়নকারী সহযোগী শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সরাসরি ক্লাসরুমে পাঠদান শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্য দিয়ে পূর্ণতা পেল বিশ্ববিদ্যালয় খোলার সব উদ্যোগ। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়া শতভাগ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হচ্ছে। এদিকে করোনাকালীন ক্ষতি পরিকল্পনা অনুযায়ী 1 বছরে কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। অচলাবস্থা ভেঙে সচল হলো ক্লাস, সশরীরে শুরু হলো পাঠদান। শিক্ষার্থীদের কাকলিতে মুখর ক্যাম্পাস। এ এক অনন্য আনন্দের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি প্রাণে। প্রায় 2 বছরের তিক্ত অভিজ্ঞতার কথা আর মনে করতে চান না কেউই। সামনের প্রতিটি ক্ষণ শুধু স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা। শিক্ষা গবেষণায় অনেক কাজ যে বাকি। নতুন কিছু মুখও দেখছি, আবার পরিচিত মুখগুলোকে আবার নতুনভাবে পাচ্ছি। তো সেই হিসেবে অনেক উৎফুল্ল অনুভব করছি সবাই মিলে। লাইব্রেরি কেন্দ্রিক পড়াশোনা বা বাসায় বসে আসলে যতই চেষ্টা করি শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করে যে পড়াশোনাটা, এটা বাসায় বসে আর একটা ভালো পরিস্থিতিতে সম্ভব, যেটা এই মহামারীর পরিস্থিতিতে আসলে এটা আমাদের জন্য সম্ভব ছিল না। তো পুরোপুরি এখনো যায়নি আমাদের থেকে, এটা এখনো আছে। তাহলে সবাইকে সতর্ক থাকতে হবে। মধুর ক্যান্টিন, টিএসসি সবুজ চত্বর, হাকিম চত্বর, ছাদনাতলা সহ সবখানি প্রাণের সাথে প্রাণের মেলবন্ধন। কত কথা, কত স্মৃতি জমে আছে মনের মণিকোঠায়। সারা অনেক ছিল, প্রাণবন্ত ছিল। আজকে 1.5 বছর পরে সবাই যেন তাদের নিজস্ব সক্রিয়তা ফিরে পেয়েছে, তাদের প্রাণ যেন ফিরে পেয়েছে আবার নতুনভাবে। পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা বাকি রয়েছে। পড়াশোনা তো প্রায় ঢিলেঢালা, কারণ বাড়িতে তো অনলাইনে হয়নি প্রায়। এদিকে পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে সুনির্দিষ্ট পরিকল্পনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সবার সহযোগিতা চাইলেন উপাচার্য। আমরা 1 বছরের মধ্যে অনেকগুলো জায়গা থেকেই বেরিয়ে আসতে সক্ষম হব। যারা প্রথম বর্ষে ভর্তি হবে তাদের বিষয়টি আরেকটু ভিন্ন মাত্রায় হবে। সবসময়ই পরিবেশ পরিস্থিতি এবং অগ্রগতি সেগুলো বিবেচনায় নিয়ে আমাদের পরিকল্পনাগুলো গ্রহণ করতে হয়। পাঠদান, ল্যাব অনুশীলন, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশের সকল পরিকল্পনা সবকিছুই বাস্তবতা নিরিখে সংশোধন করা হবে বলে জানান উপাচার্য। করোনার বাস্তবতা মেনে এতদিন ভার্চুয়াল ক্লাস সহ নানান কৌশলে পড়াশোনা চালিয়ে নিতে হয়েছে শিক্ষার্থীদের, কিন্তু তা কখনোই সশরীরে ক্লাসের বিকল্প নয়, প্রাণবন্ত হয়ে ওঠেনি। তাই প্রাণের ক্যাম্পাসে ফিরতে পেরে, ক্লাস করতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। ভবিষ্যতে এরকম দুঃসহ পরিস্থিতির মুখোমুখি যেন কোনো শিক্ষার্থীর হতে না হয়, এমন প্রত্যাশা সকলের। মোহাম্মদ নুর নবী, একুশে টেলিভিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনায় দেশে 24 ঘন্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যা, মারা গেছেন 16 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের 831টি ল্যাবে 24 ঘন্টায় 18,097 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 314 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 15,65,488 জন। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 1,94,000-এর বেশি। করোনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 27,768 জন। মৃত্যুহার 1.77%, শনাক্তের হার 1.74 এবং সুস্থতার হার 97.6%। সংখ্যালঘুদের উপর হামলা, দুর্গাপূজায় প্রতিমা ভাঙচুর সহ উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিক সময় ব্যবস্থা নিতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সাম্প্রদায়িক হামলার সঙ্গে সরকারের দলের সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এসব ঘটনায় বিএনপির হাজারো নেতার বিরুদ্ধে মামলা দেওয়ার সমালোচনা করেন তিনি। দাবি জানান বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের।
এই সরকার একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে শুধুমাত্র ক্ষমতায় তাদের চিরস্থায়ী করার লক্ষ্যে তারা আজকে আমাদের হাজার বছরের যে ঐতিহ্য সেটাকে বিনষ্ট করার জন্য, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই উস্কানি দিয়ে, মদত দিয়ে তারা আজকে এই যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বিশ্ব সেরাদের নামের তালিকায় উঠে এসেছে বাংলাদেশে প্রায় 1800 গবেষকের। এই স্বীকৃতি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন গবেষকরা। আন্তর্জাতিক প্রতিষ্ঠান এডি সায়েন্টিফিক ইন্ডেক্স গবেষকদের গুগল স্কলারি রিসার্চ ও প্রোফাইলের 5 বছরের কাজের উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করে। আরও জানাচ্ছেন আদিত্য মামুন। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। শিক্ষার মান, উদ্ভাবনী শক্তি ও গবেষণার মাধ্যমে নজর কেড়েছিল বিশ্বের বিদ্যানুরাগীদের। কিন্তু সময়ের আবর্তে অনেকটাই ম্লান হয়েছে সেই গৌরব। গেল বছর বিশ্বের 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের মাত্র 3টি বিশ্ববিদ্যালয়। গবেষণায় প্রাতিষ্ঠানিক বরাদ্দও তলানিতে। তবে থেমে থাকেননি স্বতন্ত্র গবেষকরা। দেশের মৎস্য, কৃষি, ভেষজ আর ওষুধ তার জ্বলন্ত প্রমাণ। দিন দিন যে অগ্রগতি, তার নেপথ্যে দেশীয় গবেষকদের নিরন্তর প্রচেষ্টা। আর এবার সেই শ্রমের স্বীকৃতি মিলল আন্তর্জাতিক পরিসরে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ও তার প্রভাব নিয়ে প্রতি বছর তালিকা প্রকাশ করে অ্যালগার-ডপার সায়েন্টিফিক ইন্ডেক্স। এবছর বিশ্বের 7,07,480 জনের গবেষণার উপর ভিত্তি করে প্রকাশ হয়েছে তালিকা, যাতে বাংলাদেশেরই 1788 জন গবেষক স্থান করে নিয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয় নবীন হলেও আমরা যে গবেষণা করছি এইটা বিশ্বের দরবারে প্রতিভাত হয়েছে। 2041 সালের ভেতরে যে উন্নত দেশের কাতারে দাঁড়াবেন, এই গবেষণাগুলো কিন্তু আসলে সেই উন্নত দেশের কাতারে দাঁড়াত করাতে আমাদেরকে সাহায্য করবে। 204টি দেশে 13,430টি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে এমন স্বীকৃতি অনুপ্রেরণাদায়ক বলে মনে করেন তারা। এই অন্তর্ভুক্তির মাধ্যমে দিয়ে আমরা আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বিশ্বে একটি পরিচিতি এনে দিতে পারছি। থেকে খুশি লেগেছে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে বিজ্ঞানে গবেষণার অনেক লিমিটেশন আছে, সেখান থেকেও 17 জন শিক্ষকের নাম আসছেন। মানবজাতির কল্যাণের জন্য এবং দেশের বিভিন্ন খাতের বিকাশে এই গবেষণা যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক ও গবেষক। সেরা 10-এ যেতে পারি আর না পারি, অন্তত যদি আমরা 100-এর মধ্যে ঢুকতে পারি, আলহামদুলিল্লাহ, তাতেই মনে হয় আমাদের অনেক অর্জন হবে। তরুণ প্রজন্ম এক সময় দেখবেন অনেক ভালো করতে পারবে, সেই সময় আল্লাহর রহমতে আমাদের গবেষণার মান আরো বাড়বে। প্রতি বছর 12টি ক্যাটাগরিতে গবেষকদের গুগল স্কলারি রিসার্চ, প্রোফাইলের এইচ ইন্ডেক্স, i10 ইন্ডেক্স এবং সাইটেশনের উপর ভিত্তি করে তালিকা প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইন্ডেক্স। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। বারোশো বছরের ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি নিয়ে কালের সাক্ষী নওগাঁর ঐতিহাসিক সোমপুর বৌদ্ধবিহার। বরেন্দ্র ভূখণ্ডের পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল বিক্রমশীল 8ম শতকের শেষের দিকে মহাবিহার নির্মাণ করেন। 1985 সালে ইউনেস্কো এই বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। নওগাঁর পাহাড়পুরের সোমপুর বিহার, এর আদি নাম সোমপুর বৌদ্ধ বিহার। এটি মূলত পাল রাজত্বের রাজধানী ছিল। প্রায় 300 বছর ধরে এই বিহারে বৌদ্ধরা ধর্মচর্চা করতেন। শুধু উপমহাদেশ নয়, চীন, তিব্বত, ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরাও এখানে আসতেন ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে। খ্রিস্টীয় 10ম শতকের বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল বিক্রমশীল 8ম শতকের শেষের দিকে এই মহাবিহার নির্মাণ করেন। মূলভূমি থেকে বিহারটি প্রায় 72 ফুট উঁচু। বিহারের সব স্থাপনা পোড়া ইট ও কাদামাটির তৈরি। এখানে বৌদ্ধ ভিক্ষুদের বসবাসের জন্য ছিল 177টি কক্ষ।
বিহারের গায়ে কারুকাজের মধ্যে ছিল পিরামিড, শিকল, দাবার ছক, বরফি, ফুলেল জ্যামিতিক রেখাচিত্র। নিচে ছিল সারিবদ্ধ পোড়ামাটির ফলক। এসব ফলকে বিহারের সমকালীন লোকায়ত জীবনগাথা ফুটে ওঠে। এটা যেহেতু এই সাইটগুলোতে সিজনাল দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকে শীতকালীন, তো সেই তুলনায় একটু কম, তবে মোটামুটি ভালো। আমরা এই জায়গাটাতে এসে ঋগ্ধ হয়েছি এবং ইতিহাস সম্পর্কে অনেকগুলো তথ্য এখানে জানার সুযোগ হয়েছে। জায়গাটা আসলে অসাধারণ একটা জায়গা। কালের পরিক্রমায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিহারটি দেখতে প্রতিদিন ছুটে আসেন দর্শনার্থীরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। এই সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়। এতে বলা হয়েছে, বিপুল পরিমাণ পাচার হওয়া অর্থ উদ্ধারের কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অর্থ পাচারের ওপর দেওয়া প্রতিবেদনে নাম রয়েছে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা, জামাল ভাটারা, মোমিনুল হক সাঈদ ও শাহজাহান বাবলু। এর আগে বিদেশে অর্থ পাচারে জড়িতদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিশ্ব উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ তার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেশবাসীকে সচেতনতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে সাইদ আহমেদ বাবুর লেখা সমকালীন বিশ্ব রাজনীতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রযাত্রা বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পলাশী কোচমুড়ি চকপাড়া রাস্তা পাকাকরণের কাজ উদ্বোধন করা হয়েছে। বিকেলে কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এর আগে রাস্তার মোড়ে তিনি মরহুম মমতাজউদ্দিন আহমেদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন এবং বাড়ির সামনে একটি গাছ রোপণ করেন। পরে গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান SM রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক মেয়র আতাউর রহমান, আহমেদ মেহেদী ফিরোজ এবং আহমেদ মুশফিকা নাজদিন সহ অন্যান্যরা। সংবাদের এই পর্যায়ে SIBL ব্যবসা বাণিজ্যের খবর। গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে চাঁদপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের হাজীগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের নতুন শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান জনাব কাজী মোতাহের হোসেন, কুমিল্লার আঞ্চলিক প্রধান জনাব শামসুল করিম মজুমদার, হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ তৌফিক মোর্শেদ হাসান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের 2 দিনব্যাপী তৃতীয় প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। এ সময় বক্তারা শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেন এবং ব্যাংক ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। সম্মেলনে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্জিত লক্ষ্যমাত্রা বিশ্লেষণ এবং বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোহাম্মদ সিরাজুল হক, মোহাম্মদ শামসুল হক ও মোহাম্মদ ফোরকান উল্লাহ সহ কোম্পানির সচিব আব্দুল হান্নান খান উপস্থিত ছিলেন।